দেখবেন। ওই কোয়েশ্চেনের রেসপন্স করবেন। ক্লায়েন্টও খুশি হবে, ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্টটাও চলে আসবে। ওকে? দেন হাউ টু হ্যান্ডেল বায়ার মেসেজ when a buyer মেসেজ একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলে আপনাকে কি করতে হবে? রিপ্লাই কুইকলি। খুব দ্রুত রিপ্লাই করতে হবে। ক্লায়েন্টরা চায় সবসময় ইনস্ট্যান্ট রিপ্লাই। আপনি ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো, আপনাকে একা মেসেজ করে নাই। ক্লায়েন্ট আরো ৪-৫ জন ১০ জনকে মেসেজ করছে। রিপ্লাইটা দ্রুত দিতে হবে। বি পোলাইট অ্যান্ড কনফিডেন্ট। ক্লায়েন্টের সাথে কনফিডেন্টলি কথা বলতে হবে। আ লুতুপুতু করা যাবে না। ক্লায়েন্ট করলে আমি আটকে যাবো, চুপ করে থাকবো এরকম কিছু করা যাবে না। যেটাই বুঝেন কনফিডেন্টলি বলবেন। যেটাই বলেন কনফিডেন্টলি বলবেন। আস্ক হোয়াট দে নিড তাকে জিজ্ঞেস করেন তার কি প্রয়োজন। ক্লায়েন্টের প্রয়োজনটা বুঝুন। ক্লায়েন্টের প্রয়োজন ক্লায়েন্ট যখন বুঝতে পারবে আপনি তার প্রয়োজনটা বুঝতে পারছেন, তখন সে আপনাকে অর্ডার দিতে একটা চান্স থাকবে। মেক্সিমাম চান্সটা এখানে থাকে। এক্সপ্লেইন হাউ ইউ ক্যান হেল্প। আপনি যখন তার কি প্রয়োজন সেটা বুঝতে পারছেন, দেন ক্লায়েন্টকে আপনি এবার বুঝান যে আপনি তাকে কিভাবে হেল্প করবেন। এই জিনিসটা ক্লায়েন্টকে বুঝান। ওকে? ডু নট পুশ ফর অর্ডারস। ক্লায়েন্টকে বারবার অর্ডার করার জন্য পুশ করবেন না। যখন আপনার সাথে ক্লায়েন্টের ডিল হয়ে যাবে, ক্লায়েন্ট এমনিতেই বলবে যে অর্ডার এবারে সাবমিট করো। আমাকে কাস্টম অর্ডার পাঠাও অথবা আমি গিগ থেকে অর্ডার করে নিচ্ছি। এই জিনিসগুলা বলবে। আপনি একবার বলবেন। কখন? যখন আপনার সাথে তার সব কথাবার্তা হয়ে যাবে, সব রিকোয়ারমেন্ট নেওয়া হয়ে যাবে। তখন তাকে রিকোয়েস্ট করবেন। পুশ না, রিকোয়েস্ট করবেন যে, "আমি কি এখন আপনাকে অর্ডার পাঠাইতে পারি?" এরকমভাবে রিকোয়েস্ট করবেন। ওকে? কমন বিগিনার মিস্টেকস যারা নতুন হিসেবে আসেন খুব মিস্টেক যেগুলা করেন খুব বেশি। কপিং টপ সেলার গিগস সবচেয়ে বড় ভুল যেটা লেভেল 1, লেভেল 2 টপ রেটেড সেলারদের গিগ কপি করেন। সেকেন্ড যেটা অফারিং টু মেনি সার্ভিসেস ক্লায়েন্টকে আপনার গিগের মধ্যে খুব বেশি সার্ভিস এড করতেছেন। আপনি Facebook অ্যাডস এর গিগ দিবেন, সেইখানে এসে আবার পিক্সেল ঢুকাচ্ছেন। এরপরে আবার সোশ্যাল মিডিয়া ম্যানেজ ঢুকাচ্ছেন। ওকে? এই জিনিসগুলো করা যাবে না। Facebook অ্যাডস এর গিগ দিলে সেটাই, ট্র্যাকিং এর গিগ দিলে সেটাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার গিগ দিলে সেটাই। ওকে? দেন সাউন্ডিং ডেসপারেট ইন মেসেজেস মানে আপনার মেসেজের মধ্যে কোনো কনফিডেন্স নাই। এই জিনিসটা ক্লায়েন্টকে বুঝতে দেওয়া যাবে না যে আমার মধ্যে কোনো কনফিডেন্স নাই। তো ক্লায়েন্টকে এই জিনিসটা বুঝতে দেওয়া যাবে না। যা বলবেন সব কনফিডেন্টলি বলবেন। আচ্ছা মাঝখানে একটা মিস গেছে। ওভার প্রমিসিং রেজাল্টস ধরেন ক্লায়েন্টকে মানে ক্লায়েন্টের যেটা এক্সপেকটেশন শুধুমাত্র ওই এক্সপেকটেশন এর জিনিসটা বললেন বা আপনি যে রেজাল্টটা দিতে পারবেন সেটা আপনি বলবেন। এমন কোন যেটা বলবেন না সেটা ওভার হয়ে যায়। ওভার রেজাল্ট হয়ে যায়। ধরেন আপনি আ হচ্ছে ক্লায়েন্টকে এই উইকে ৫০ টা অর্ডার এনে দিতে পারবেন। এটা আপনার মধ্যে কনফিডেন্স আছে। আপনি যখন ৫০০ বলবেন যে আমি ৫০০ এনে দিব, তখন ক্লায়েন্ট বুঝবে যে না এ কিছুই পারে না। তো এরকম কোন কিছু ক্লায়েন্টকে বলা যাবে না। A takeaway for new sellers, your first order will not come from luck. It comes from your clarity, patience, and trust. Focus on the process, not the pressure. এটা আপনারাই বুঝতে পারবেন আমি কি বলতেছি বা কি লিখছি এখানে। তো থ্যাংক ইউ সবাইকে। সবাইকে কোয়েশ্চেন এর জন্য ওয়েলকাম। আসেন সবাই কোয়েশ্চেন করেন। আর একটা রিকোয়েস্ট আমার ক্লাসটা কেমন লাগছে সেটা সবাইকে জানাবেন। আপনার কেমন লাগছে সেটাও বলবেন। তা আমিও খুশি থাকবো। ডিরেক্টলি বললাম আমি খুশি থাকবো। আমার ক্লাস কেমন হচ্ছে আপনারা রিভিউ দিবেন শেষ। তাহলে আমি বুঝতে পারবো যে
আমার ক্লাস কেমন হচ্ছে। যদি খারাপ হয় আমি নেক্সট আরো ভালো করে নিতে পারবো। ওকে? তো আমার ক্লাস এতটুকু পর্যন্তই। এবার কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। আমি কি আছি সবার সাথে? ভাই আছেন। কথা বলেন না কেন? কারো কোয়েশ্চেন নাই? সবাই ফাইবাল পারেন? সবাই ফাইবার এক্সপার্ট। আ সালাম দিন ভাইয়া। নাইম ভাই হাত তুলছে। নাইম ভাই প্রশ্ন করেন। জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাইয়া। কথা বলা যাচ্ছে আমার? জি, জি। যে মোহাম্মদ নয়ন ভাই মনে কথা বলবে। আচ্ছা আপনি বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো গিয়ে ফাইবার নিয়ে, হ্যাঁ? তো আমি ফাইবারে ২-৩ বার গিগ পাবলিশ করছিলাম যে কোনো একটা নিশের উপরে। তো প্রতিবারই ডিসেবল হয়ে গেছে। তো আমি যারা ফাইবারে কাজ করতেছে, আমার চিন পরিচিত ভাই ব্রাদার যারা, তাদের সাথে আমি কথা বলছি। তারা বলে যে অতিরিক্ত ডিসেবল হয়ে গেছে। এখন যতবারই গিগটা যত প্রপারলি পাবলিশ করা হোক না কেন, এটা আর পাবলিশ হবে না। কারণ এটা এখন আমার ল্যাপটপের কিছু টেকনিক্যাল ইস্যু, কিছু সার্ভার প্রবলেম হয়েছে, যে কারণে আমার ল্যাপটপে নাকি আর ফাইবারটা খোলা যাবে না। আমি চাইলে অন্য কারো মানে ল্যাপটপে খুলে হুম, ফাইবারটা খুলে তারপরে আমারটাতে লগ ইন করতে পারবো। অথবা আমি নতুন একটা ল্যাপটপ কিনে আমি সেটাতে ফাইবার খুলতে পারবো। এখন আমার তো ওই সামর্থ্য নাই যে আমি নতুন একটা ল্যাপটপ কিনবো। কিন্তু আমি আরেকজনেরটাতে খুলতে পারবো। মানে এটা কি আসলে কতটা সত্যতা? এটা হচ্ছে ভুল ধারণা। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে আপনি যদি ইলিগাল কোনো দিতে চান, আপনার সার্ভিস দিতে চান, সেই ক্ষেত্রে এটা ফাইবার অ্যাপ্রুভ করবে না। আমি অনেক আগে ২০২১ কিংবা ২২ এ মেবি আমি জিএমবি নিয়ে একটা গিগ মেক করতে গেছি। আমারটা অ্যাপ্রুভ করে নাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে ইলিগাল কোনো কিছু অ্যাপ্রুভ করবে না। সেকেন্ডলি যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট ঠিক থাকে, সেটাতে আপনি গিগ মেক করতে পারবেন। অন্য আরেকটা সার্ভিস নিয়ে, অন্য আরেকটা নিশ নিয়ে মেক করেন, প্রবলেম নাই। যদি ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে উইন্ডোজ দিবেন। উইন্ডোজ দেওয়ার পর হচ্ছে প্রিভিয়াস যে দিয়ে আইপি দিয়ে মেক করছেন বা যে ওয়াইফাই দিয়ে মেক করছেন, সেটা দিয়ে মেক না করে অন্য আরেকটা আইপি দিয়ে মেক করেন। আর আইপিটা যাতে স্ট্যাটিক বা রিয়েল আইপি হয়। ওকে? কারণ শেয়ার আইপি তে প্রবলেম করে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে চায় না। সো এখানে আ রিয়েল আইপি বা স্ট্যাটিক আইপি ইউজ করা বেটার। মানে আমার ওয়াইফাইটা পাল্টাইলেই হবে? ওয়াইফাই পাল্টানো না। আপনি অন্য আরেকটা ওয়াইফাই এর সাথে কানেক্ট করে অ্যাকাউন্ট মেক করে আপনার ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবেন। সমস্যা নাই। বুঝতে আচ্ছা, পারছেন? আরেকটা ছিল আপনি বায়ার কমিউনিকেশন নিয়ে কিছু কথা বলছিলেন। তো সেইখানের ক্ষেত্রে আমি যতটুকু বুঝলাম যে আপনি একটা বলছিলেন যে বায়ার অর্ডারের ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে আরকি, হ্যাঁ। যখন বায়ারটা অর্ডার কনফার্ম করবে, তো অনেক সময় দেখা যেত আমি নিজে যখন ফাইবার এনালাইজ করছি, তখন দেখি যে মানে অর্ডার সবকিছু দেওয়াই থাকে। তো একজন বায়ার সরাসরি মানে কথা না বলে মানে যদি কোনো বায়ার অর্ডার কনফার্ম করে, ওটা কি আসলে বোঝা যায় যে আসলে এই বায়ারটা অর্ডার কনফার্ম দিয়ে গেছে? হ্যাঁ, সে যখন অর্ডার কনফার্ম করবে আপনার অ্যাকাউন্টে অর্ডার চলে আসবে। অর্ডার কনফার্ম করলে। অনেক সময় অনেক ফেক মেসেজ আসবে যে ক্লায়েন্ট বলতেছে সে অর্ডার করতে পারতেছে না, আপনার মেইল লাগবে। এগুলা কখনো দেখবেন না। ক্লায়েন্ট অর্ডার করলে অটোমেটিক আপনার ফাইবারের ড্যাশবোর্ডে অর্ডার চলে আসবে। নোটিফিকেশন আকারে চলে আসবে। ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? জি, মেহেদী ভাই। ভাইয়া আমার কষ্ট হচ্ছে ফাইবারে কি দিনের বেলা কি ক্লায়েন্ট পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, এটা কোন সময় সবচেয়ে বেশি পাওয়া যায়? কোন দেশে? ক্লায়েন্ট সবসময় থাকে। ইউএস এর ক্লায়েন্ট গুলা রাতে থাকে। অন্যান্য যে ক্লায়েন্ট গুলো আছে সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, ওই ক্লায়েন্ট গুলা দিনেও থাকে।
সৌদি আরবের ক্লায়েন্ট গুলো তো আপনার মনে হয় আরবি বেশি প্রেফার করে। এগুলো কি ট্রান্সলেট ইউজ করে মানে ইউজ করলে কি সমস্যা হয়? না সমস্যা নাই। ক্লায়েন্ট যদি মেসেজ করে আরবিতে, আপনার ফাইবার অটোমেটিক ট্রান্সলেটর একটা অপশন থাকবে নিচে। ওইটা ট্রান্সলেট উইথ ইংলিশ দিলে সেটা ইংলিশ হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সাগর ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। ভাই আমার প্রশ্নটা ছিল যে আমার ফাইবার প্রোফাইলে আমার হচ্ছে কনভার্সন ট্র্যাকিং নিয়ে একটা গিগ দেওয়া আছে। তো ওইটাতে আমি আসলে Google Ads এর গিগ দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি আমার এটা কি মানে ব্যাড ইফেক্ট হবে? না শুধু এক রকমেরই আমার গিগ রাখা ভালো হবে? না, কনভার্সন ট্র্যাকিং তো গুগলেরই। তো গুগল নিয়ে করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ওইটাতে আসলে মেটাপিক্সেল এগুলো নিয়ে দেওয়া আছে আরকি একটা। সমস্যা নাই, করতে পারবেন, করেন। ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। শামীম হাসান ভাই। আপনি 2 উইকস দেখবেন, 14 ডেইজ যে গিগের পারফরম্যান্স কেমন হচ্ছে। যদি খারাপ আসে সেক্ষেত্রে এডিট করবেন। এডিট করার পর যদি দেখেন ভালো আসতেছে না সেক্ষেত্রে ডিলিট করে দিয়ে আবার নতুন করে মেক করবেন। ৪ টা নিউ সেলার হিসেবে ৪ টা করতে পারবেন। বয়সের সাথে আপনার গিগ র‍্যাংক এর কোনো প্রবলেম নাই। ওকে? কপি পেস্ট করলে প্রবলেম নাই। বাট এআই থেকে যখন নিবেন আপনার যে স্ট্র্যাটেজি গুলা র‍্যাংকিং স্ট্র্যাটেজি আপনি ফাইন্ড আউট করবেন। সেগুলা এআই কে বুঝাইতে হবে যে আমি এই স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করছি, এগুলা আমি আমার ডেসক্রিপশন এর মধ্যে ইনক্লুড করতে যাচ্ছি। এটা বলে দেন হচ্ছে ওইটা কপি করে দিবেন। সমস্যা নাই। কিসে স্প্যামে ফেলে দেয়? মানে ফাইবারে? না, আমি এই পর্যন্ত এরকম কোনো ইস্যু দেখি নাই। আমি কপি পেস্ট করছি, কোনো প্রবলেম হয় নাই। ঠিক আছে? এরকম কোনো ইস্যু আমি এখন পর্যন্ত পাই নাই। হ্যাঁ, হ্যাঁ, ডিলিট করে আবার নতুন করে মেক করবেন। গিগ ইমেজ বা গিগ ভিডিও? আচ্ছা। এখানে এখানে আপনি হচ্ছে ৩ টা ইমেজ দিতে পারবেন, ২ টা ডকুমেন্টস বা পিডিএফ দিতে পারবেন, আর হচ্ছে ১ টা ভিডিও দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আ ভিডিওর সাথে বা ইমেজের সাথে র‍্যাংকিং এর কোনো কানেকশন নাই। ইমেজ বা ভিডিওর সাথে কানেকশন হচ্ছে ক্লিকের। ক্লায়েন্ট যখন আপনার গিগ দেখবে সে কিন্তু ১ম এ হয় ইমেজ দেখবে না হয় ভিডিও দেখবে। তো ভিডিও যদি একদম প্রফেশনালি হয় বা আপনি প্রফেশনালি করতে পারেন, দেন আপনি ভিডিও আপলোড করতে পারেন। আর ভিডিও রেঞ্জ আপনি ৬০ সেকেন্ডের কম রাখবেন। এই ৬০ সেকেন্ডে আপনি কি উল্লেখ করবেন? এই ৬০ সেকেন্ডে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, ওই সার্ভিস ডিটেইলস এ আপনি ওই ৬০ সেকেন্ডের মধ্যে এড করে নিবেন।
হ্যাঁ, ইন্ট্রো ভিডিওটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে তখন আপনার ইন্ট্রো ভিডিওটা দেখলে এখানে হচ্ছে ট্রাস্টটা বাড়বে ভিডিওটা দেখলে। বাট আপনি যদি একদম লো কোয়ালিটি ভিডিও দেন সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে প্রফেশনাল ভাববে না। ঠিক আছে? সো ওই ক্ষেত্রে ইন্ট্রো ভিডিও টোটালি আলাদা। আর হচ্ছে গিগ ইমেজের গিগ ভিডিও টোটালি আলাদা। আমি বুঝি না ভাই, আবার একটু কাইন্ডলি বলেন। হ্যাঁ। ইন্ট্রো ভিডিওটা বেটার। কারণ ক্লায়েন্ট ইন্ট্রো ভিডিও হচ্ছে আপনি আপনার সম্পর্কে বলবেন। একটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে সেই ক্ষেত্রে আপনার ইন্ট্রো ভিডিওটা বেটার হয় আরকি। আর প্রোফাইলে পোর্টফোলিও অপশন পাবেন। তো পোর্টফোলিও পাইলে সেখানে আপনার কাজের প্রুফ গুলা সেখানে দিতে পারবেন। ক্লায়েন্ট এই ২ টা দেখে আপনাকে ট্রাস্ট করবে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, একটু জি, জানতে চাচ্ছি। আমার জি একটা কথা বলুন। হলো গিয়ে ফাইবারে যে আসলে ভিডিওটা দিতে হয় বুঝছেন? মানে গিগ ভিডিও যেটা বলি আমরা ইমেজের পর যে একটা গিগ ভিডিও দিই। তো আসলে হুম। এটা কি বাধ্যতামূলক দিতেই হবে? কারণ আমরা তো না সেভ করে দিতে পারি। বাধ্যতামূলক না এটা। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর হলো গিয়ে আমি কিছু ফাইবার মানে টপিকের উপর এনালাইজ করে দেখলাম যে ডিসক্রিপশন, টাইটেল এই ২ টা জিনিস মানে প্রায় সেমই। হয়তো ১৯-২০ পার্থক্য আমি পাই নাই। তো আসলে যে অনেকে বলে যে কপি পেস্টের কারণে ফাইবার গিগ ডিসেবল হয়ে যায়, গিগ প্রবলেম দেয়। তো বেশিরভাগই তো আমি দেখলাম যে প্রায় সেম। এই ব্যাপারে আপনি কিছু কিছু বলেন। টাইটেল আর ডেসক্রিপশন সেম? মানে মানে গিগ মানে সেম কি সেম গিগ না টাইটেল মানে সেম ডেসক্রিপশন পাইছেন? নিশের গিগ ইয়ার কি নিশের। যেমন আমি ইউটিউবের উপর একটা গিগ পাবলিশ করলাম। হুম, কথার কথা। তো আমি যখন এনালাইজ তো করব যে হুম, কার টাইটেলটা ভালো, কার ডিসক্রিপশনটা দেখলে কিছু শিখলাম, কিছু বুঝলাম। হুম। তো মানে দেখলাম মানে প্রায় মানে একই মানে অনুভূতি হইলো মানে কথা বেশিরভাগই মিল। যাদেরকে পাইছেন সবাই কি ফার্স্ট পেজে আছে? বা মানে আমি ১০ বা ১৫ পর্যন্ত দেখছি আরকি। বেশি দেখি নাই। আচ্ছা। তো যারা ১ম দিকে আছে, নিউ সেলার বা টপ রেটেড আছে, তো অনেক সময় দেখবেন তাদের গিগের সাথে আমার গিগও কপি করা আছে। আমার যা নিশ আছে বা আমার ইমেজও কপি করা আছে, আমার টোটাল ডেসক্রিপশনটাও কপি করা আছে। তো এটা লং টাইম সারভাইভ করতে পারে না। ওকে? আপনার দেখা গেছে ১ম এ র‍্যাংকে আসলো এরপর আর আসবে না। কারণ ফাইবার অ্যালগরিদম জানে যে ডেসক্রিপশন কোনটা আগে আসছে, কোনটা পরে আসছে। যদি হুবহু সেম হয়। কোনটা আগে আসছে, কোনটা পরে আসছে। বাট আ কিছু সার্ভিসের ক্ষেত্রে সেম হইতে পারে বা টাইটেল এর ক্ষেত্রে সেম হইতে পারে। ওকে? কারণ টাইটেল তো একটা ছোট জিনিস। এই ক্ষেত্রে সেম হইতে পারে। বাট ডেসক্রিপশন আ কিছুটা হলেও চেঞ্জ রাখবে বা কপি করবেন না অন্য জায়গা থেকে। নিজের মতো করে। আমি যেটা দেখাই বা শিখাই সেটা হচ্ছে আ ১ম এ স্ট্র্যাটেজি গুলা বের করবেন। স্ট্র্যাটেজি গুলা বের করে সেগুলাকে আপনি এআই কে বুঝান যে আমি এই স্ট্র্যাটেজি গুলা বের করছি। এগুলার উপর আমাকে ডিপেন্ড করে দাও। এটা আমার টাইটেল, এটা আমার প্যাকেজ, এবার আমাকে ডেসক্রিপশন লিখে দাও। তখন সে ওইভাবে আপনাকে দিবে। ঠিক আছে? বাট কপি করার প্রয়োজন নাই। আপনি আমারটা হুবহু কপি করছেন। আমি আপনাকে রিপোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট প্রবলেম করবে, র‍্যাংক হারায় যাবে। ঠিক আছে? আচ্ছা, ফাইবারে ফেক মেসেজ গুলো উত্তর দিব? হ্যাঁ, উত্তর দিয়ে রাখবেন। বাট কোন লিঙ্ক দিলে, কোন কিছু দিলে ক্লিক করার প্রয়োজন নাই। ওকে? ফেক মেসেজ রেসপন্স দিয়ে রাখবেন তাহলে হচ্ছে আপনার রেসপন্সটা ঠিক থাকবে। তাছাড়া আরেকটা জিনিস দেখলাম মানে প্রাইজ এর ক্ষেত্রে। অনেকে দেখলাম মানে একটাই প্রাইজ দিছে। আবার অনেককে দেখলাম ৩ টা প্রাইজ দিছে। তো আসলে কোনটা বেটার? এটা আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে। আপনি কি একটা সার্ভিস দিবেন না ৩ টা সার্ভিস দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। বেটার কোনটা না ২ টাই সমান। এখন আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনি একটা সার্ভিসের ক্লায়েন্টকে দিবেন না ৩ টা সার্ভিস দিবেন। ঠিক আছে, আমার আরেকটা মিটিং আছে। আমার একটু যাইতে হবে। তো
সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো সেশনে সবার সাথে দেখা হবে, কথা হবে। আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা কন্টিনিউ করেন। পলাশ ভাই, রিপন ভাই কন্টিনিউ করে শেষ করে দেন। ওকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ ভাই কিছু বলবেন? জি ভাই, আচ্ছা, রাসেল ভাই আছেন? পরের সেশনটা আপওয়ার্ক নিয়ে নিলে হয় না? তাই না? হ্যালো, বলুন। রাসেল ভাই আছেন? হ্যাঁ নাইম ভাই বলেন। ভাই, আমার একটা ফেসবুক নিয়ে কিছু কোশ্চেন ছিল, আমি আপনাকে বলার জন্য আর কি করবো কোশ্চেন গুলা। দুইটা কোশ্চেন ছিল, বেশি না। জি করতে পারেন ভাই। আজকে ফেসবুক নিয়ে কোশ্চেন না করে ভালো, যেহেতু ফাইবারের ক্লাস হলো তো আবার মানুষ গুলায় ফেলবে। এই জন্য না, ফাইবারের ভিতরে তো কথা বলি না, এই জন্য লাস্টে যদি টাইম পাই আপনাকে করতাম আর কি জন্য। আচ্ছা করেন, সমস্যা নেই। আচ্ছা, কোশ্চেনটা হলো গিয়ে, প্রথম কোশ্চেন, মানে দেখা যায় প্রত্যেকে যদি বায়ার কমিউনিকেশন করে তো বলে কন্টেন্ট ঠিক করতে হবে, তারপরে ভালো প্রোডাক্ট অ্যানালাইজ করতে হবে, এতে তো আপনার সেলস আসবে, তারপর অডিয়েন্স দেখলে ভালো রিচার্জ করতে হবে। মানে এই তিনটা কথা দেখা যায় বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই বলে। তো হুম। একজন বিজনেসম্যানকে যদি আমিও বলি, যদি আমরা এখানে 20-30 জন আছি, হ্যাঁ ভাই, কথা বুঝিয়ে সবাই যদি এক কথাই বলি তো হইলো। তো এমন একটা আনকমন কথা আমি বাইরকে বলতে চাই, যেটা শুনে বাইর বুঝতে পারে না ওর ভিতরে কিছু আছে। মানে এই তিনটা কথা তো আছে আমার ভিতরে, মানে আমি অন্য একটা কিছু বলতে চাই। আচ্ছা, আহ, বিষয়টা আপনার কঠিন একটা প্রশ্ন করছেন। হ্যাঁ, প্রশ্নের উত্তর আসলে যখন একটা ক্লায়েন্ট আমাকে চুজ করবে, আমার সাথে কথা বলবে, সেক্ষেত্রে তার বিজনেস সম্পর্কে আসলে কিছু কমন জিনিস, কিন্তু এটা যেটা আপনি বললেন এগুলো কমন, যে এগুলো আসলে আমরা নর্মালি বলে থাকি, যে আপনার অডিয়েন্স রিসার্চ, এগুলো কমন একটা প্রশ্ন। এর বাইরেও কিছু উত্তর থাকে। হ্যাঁ? আহ, এর বাইরেও কিছু প্রশ্নের উত্তর থাকে, যেমন মনে করেন প্রোডাক্ট রিসার্চ। এখন আপনার ক্লায়েন্টের প্রোডাক্টটা আসলে কতটুকু অথেন্টিক, প্রাইস গুলো কেমন আছে, হুম, এইগুলো তো আমার দেখতে হবে। এখন আরো বিষয় আছে, কম্পিটিটর গুলো, আসলে কম্পিটিটর রিসার্চ করা, এইগুলো বিষয়ে কথা বলতে হবে। তারপরে মনে করেন অনেক সময় হতে পারে যে ওনার পেজে প্রবলেম থাকতে পারে, তারপরে ওনার ওয়েবসাইট গুলোতেও কিন্তু প্রবলেম থাকতে পারে, এগুলো নিয়ে কথা বলা। মানে আসলে ডিপলি আমরা একটা প্রশ্নের উত্তর দুই তিনটা কমন থাকে, কমনের বাইরে কিন্তু এগুলো আসে। এগুলোর বাইরেও কিছু জিনিস আছে আসলে। একটা বিষয় হচ্ছে, আপনার একটা ক্লায়েন্টকে আপনি যখন ক্লিয়ার একটা মেসেজ দিতে পারবেন আপনার কথার মাধ্যমে, যেমন মনে করেন আমরা সবাই পেইড মার্কেটিং করি, আমরা পেইড মার্কেটিং এ কাজ করি, পেইড মার্কেটিং নিয়ে। আসলে এর বাইরে কিন্তু অর্গানিক ভাবেও কিন্তু কিছু করা যায়। যেমন মনে করেন আপনি পেইড মার্কেটিং করতেছেন, পাশাপাশি অর্গানিক ভাবে উনি আসলে কিভাবে উনার বিজনেসটা আরো ডেভেলপ করতে পারে, এইগুলো নিয়েও কথা বলা যায়। এগুলো নিয়ে কথা বলে এই জাতীয় কথাগুলো বললে না ট্রাস্ট ইস্যুটা বাড়ে এবং আপনাকে সে অন্যভাবে একটু অন্য চোখে দেখবে। ঠিক আছে? তো এই যে তিনটা কথা বলছেন আপনি, আগে অডিয়েন্স রিসার্চ, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট, তারপরে হচ্ছে আহ, আর কি যেন বললেন, এই তিনটা তো কমন। এই তিনটার বাইরে বহুত প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তর উত্তর অনেক আছে। ঠিক আছে, একটু ঘাটাঘাটি করলে অটোমেটিকলি বের হয়ে আসবে, খালি একটু ভাবতে হবে। ঠিক আছে, যেহেতু মেটা অ্যাড নিয়ে কাজ করলে, যে কোনো নিশ নিয়ে কাজ করলে ওই নিশের উপরে আসলে আমাদের ডিপলি রিসার্চ করতে হয়, যে আসলে এই প্রশ্নের উত্তরগুলো আসলে কিভাবে কিভাবে ইউনিক ভাবে দেওয়া যায়। নর্মালি আমরা সবাই যেমন যে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারই কিন্তু এই 3-4টা বা 5টা জিনিস নিয়েই বসে থাকে। এর বাইরেও কিছু জিনিস আছে, এইগুলো বললে পরে তারা আরো বেশি একটা মানে আপনার কথার প্রতি কনফিডেন্স পায়। মেহেদী ভাই, নাইম ভাই, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আর একটা মানে আমার মানে একটা কনফিউশন আছে, যেটা মেটা অ্যাডস, তারপরে ফেসবুক পেইড অ্যাডস,
আর অ্যাডভার্টাইজ মার্কেটিং যেটা, এই ৩টা জিনিস কি একই? মেটা তো আসলে মেটার প্রোডাক্টই হচ্ছে ফেসবুক। ফেসবুক তো আসলে মেটারই একটা প্রোডাক্ট। আসলে মেটা অ্যাডস আর ফেসবুক অ্যাডস এক। আর অ্যাডভার্টাইজিংটা হচ্ছে ভাই, অ্যাডভার্টাইজিং তো আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে হয়। যেমন মেটার বাইরেও গুগলে হয়। তারপরে আপনার বিং এ হয়, তারপরে আপনার এই যে ইসে হয় আপনার টিকটকে হচ্ছে, স্ন্যাপচ্যাটে হচ্ছে। এগুলো তো অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং এখানে বোঝায় আলাদা। হ্যাঁ, সবগুলোতেই আছে। কিন্তু মেটা আর ফেসবুক এটা একই, সেম। অ্যাডভার্টাইজিং এটা একেবারে একটা ক্যাম্পেইনের মতো? আমরা যেভাবে ফেসবুকে ক্যাম্পেইন করি এরকম? হ্যাঁ, অ্যাডভার্টাইজিংটা আসলে অ্যাডভার্টাইজিং মানে কি? বিজ্ঞাপন। বিজ্ঞাপন তো আসলে আমরা ক্যাম্পেইনের মধ্যেই পড়ে, বিজ্ঞাপনগুলো আসলে এভাবেই হয়। এখানে কিছু বিষয় আছে ভাই, হ্যাঁ? যে অ্যাডভার্টাইজিং বলতে আসলে পেইড যদি হয়, পেইডের বাইরেও কিন্তু আছে কিছু। অনেক ব্যাপার-স্যাপার আছে। যেমন অনেক গ্রুপে কিন্তু অনেকে মার্কেটিং করে। এটাও কিন্তু একটা অ্যাডভার্টাইজিং। ঠিক আছে? কিন্তু এইটা পেইড না, অর্গানিক। ঠিক আছে? এই আরকি। মানে অ্যাডভার্টাইজিংটা হলো রিয়েল অর্গানিক। না, অ্যাডভার্টাইজিং আপনার বললাম তো, পেইড হইলে পেইড, আর অর্গানিকও আছে। হ্যাঁ? অর্গানিক আসলে অ্যাডভার্টাইজিংটা আমরা ওইভাবে ধরি না। মানে ওইটা অর্গানিক যেটা হয় ওইটা আমরা ধরি না। আমরা 90% মানুষ মনে করি যে অ্যাডভার্টাইজিং মানে পেইডটা। ঠিক আছে? ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, এইগুলো মানে আমরা অ্যাডভার্টাইজিংটা ধরি। ঠিক আছে? নরমালি। কিন্তু দেখবেন অনেক গ্রুপে কিন্তু গ্রুপিং করে গ্রুপে অনেক পোস্ট হয়। হ্যাঁ? ওইখান থেকে কিন্তু অনেক সেল হয়। ওইটা অর্গানিক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে? আমার থিংকিং এ আরকি বলে আরকি। আমি যতটুকু বুঝি। ভাই, অ্যাডভার্টাইজিং আর ক্যাম্পেইন কিন্তু এক। আমরা খাঁটি বাংলায় বলি ক্যাম্পেইন। অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন। আপনি বিজ্ঞাপন হচ্ছে আপনার যেখানে আপনি বিজনেসটা হচ্ছে পরিচালনা করতে পারবেন, সব জায়গায় আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন। সেটা আপনার যত সোশ্যাল মিডিয়া হোক, যেটা সার্চ ইঞ্জিন মার্কেটিং হোক, যেইখানে পারেন। তো অ্যাডভার্টাইজিং হচ্ছে আপনি অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন কোথায় কোথায় দিবেন এইটা। আর আপনার মেটার ফেসবুক তো একই, যেটা বললেন ওই ক্যাম্পেইনও যা, বিজ্ঞাপনও যা, ওই অ্যাডভার্টাইজিংও যা। মানে ক্যাম্পেইনের মাধ্যমে আপনি হচ্ছে অ্যাডভার্টাইজিং করবেন, বুঝছেন? আচ্ছা ভাই, লাস্ট প্রশ্ন। রাসেল ভাই, আচ্ছা। আমাদেরকে একবার শোভা একটা ক্লাস নিয়েছিল ব্র্যান্ডিং এর উপরে, ব্র্যান্ড নেম। তারপর মনে আছে কিনা এবার খেয়াল করেন। তো ওইখানে উনি একটা কথা বলছিল যে এমন একটা নাম যেটা আর কেউ ইউজ করে নাই। তো এখন আমি চাচ্ছি আমি একটা এমন পেজ খুলবো, এমন একটা ওয়েবসাইট বানাবো যেটাতে এমন একটা নাম দিব যে নামটা বাংলাদেশের না পুরো ওয়ার্ল্ডেই কেউ ব্যবহার করে নাই। আসলে এটা কিভাবে বুঝবো যে এটা কে ব্যবহার করে নাই এই নামটা? এইটা তো ভাই বলা মুশকিল। এখন মনে করেন আপনি একটা নাম চুজ করলেন। ঠিক আছে? আপনি খুঁজলেন। বিভিন্নভাবে খুঁজে ট্রাই করলেন, বুঝলেন যে এটা কোথাও নাই। হয়তোবা থাকতেও পারে। এটা আসলে ওইভাবে বোঝার উপায় আমার আছে বলে আমি মনে করি না। ঠিক আছে? আমার জানা মতে। এখন অন্য কেউ যদি উত্তর দিতে পারেন, এটার উত্তর দিতে পারেন। আ এটা আসলে একটু কঠিন প্রশ্ন। হ্যাঁ? যে আপনি একটা নাম চুজ করছেন বা চুজ করবেন, যেটা আপনি আসলে অন্য কোথাও আছে কিনা এটা বুঝবেন কেমনে? ওয়ে আছে খোঁজার, মনে করেন যে বিভিন্নভাবে খোঁজা যায়। তো নরমালি পাওয়াই যায়। বেশিরভাগই পাওয়া যায়, হয়তো কাছাকাছি একদম ইউনিক আপনার মতো করে হইলে পরে আপনার একটু ডিপলি বের করতে হবে আরকি। ঘাটাঘাটি করে বের করতে হবে যে আসলে এটা আছে কিনা। এটা বলা মুশকিল ভাই যে আসলে আছে কিনা পুরো ওয়ার্লড এর মধ্যে। আচ্ছা, আরেকটা শর্টকাট করতে পারেন। ডোমেইন হোস্টিং এ গিয়ে আপনি যে নামটা দিতে চাচ্ছেন, যেটা আপনার আপকামিং এজেন্সি হোক বা মার্কেটিং এজেন্সি হোক, আপনি ডোমেইন হোস্টিং তো অবশ্যই লাগবে, একটা ওয়েবসাইট তো লাগবে। তো আপনি ওই ডোমেইন হোস্টিং এ গিয়ে দেখেন যে আপনার ওই নামে কেউ আগে পারচেজ করছে কিনা। তারপর আপনি ডিসাইড করিন। যদি ডোমেইন হোস্টিং পান তাহলে মনে করবেন এখন পর্যন্ত হয়তো বা কেউ ইউজ করেনি, আর করলেও আপনার ওই লাইসেন্সটা এখন পর্যন্ত নিতে পারেনি। যখন আপনি ওটা ইউজ করবেন, আপনি ওইটা ধরে লাইসেন্স হয়ে যাবেন। আর ব্র্যান্ডিং এমন একটা জিনিস যেখানে রাসেল হোসাইন মনে করেন অথবা আপনি, ব্র্যান্ডিং তো আর একদিনে হয় না। আপনি দিনে দিনে যখন এটাকে পরিচিতি মনে করবেন, মার্কেটিং করবেন, আপনি অবশ্যই ভ্যালু দিবেন, তখন আপনি নিজেই ব্র্যান্ডিং হয়ে যাবেন। এখন মনে করেন যে আপনি আপনার ব্র্যান্ড, আপনি আপনার নিশ। বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই, এখন আপনি প্রথম অবস্থায় আপনি ব্র্যান্ডিং তো করতে পারবেন না। আপনার এখন নাইম হোসেন ভাই আপনাকে কেউ চিনে না। তা আপনি একটা ব্র্যান্ড হলেন কখনো না। যখন হচ্ছে আপনি যেমন এখন এই যে রিমা খারলান, যেমন ওই এখন স্পন্সর করতেছে।
ক্রিকেটে দেখবেন যে সাকিব খানের যে একটা এজেন্সি বা ক্রিমেক্স, তো আসলে এগুলা একদিন করতে করতে দেখবেন এগুলো ব্র্যান্ড হয়ে গেছে। তো মানুষকে যত চিনাবেন ওই ইউনিকনেস ধরে, তো মানুষ যত ফিল করতে পারবে আপনাকে ডে বাই ডে, আপনার ইজিলি আপনার মুখে মুখে আসবে, তখন আপনি ব্র্যান্ড। ব্র্যান্ড একদিনে হয় না। সবাই সমাজ ভাই, আমি ভুল বলছি নাকি? আরে ভুল বলে তো বলবেন ভাই ভুল বলছেন। না না না, আপনার কথা ঠিক আছে। ওই ডোমিন হোস্টিং এর ওইটা ঠিক আছে, ওইটা পারফেক্ট। কারণ ওইখানে গেলে সার্চ করলে যদি কেউ ওই ডোমিন ইউজ করে বা ওই ওই নামে ইউজ করে, তাহলে ওটা শো করবে। গুগলেও সার্চ করলে পাওয়া যায় অনেক নাম। এখন আরো অনেকে আছে, এদের কাছ থেকেও কিন্তু ইনফরমেশন পাওয়া যায় যে এই নামে কোনো বিজনেস নেম বা আছে কিনা। ঠিক আছে, এগুলো থেকে পাওয়া যায়। এখন মনে করেন আপনি কোথাও থেকে পাইলেন না, বাই চান্স ওটা কোথাও আছে, হতে পারে বাই চান্স, মানে এটা বাই চান্সের কথা বলতে, হতে পারে আবার নাও হতে পারে। রিপন ভাই যেটা বললো এটা হচ্ছে সলিড কথা, যে আসলে ব্র্যান্ড কিন্তু একদিনে তৈরি হয় না, একটা ব্র্যান্ড কিন্তু লং টাইম ধরে তৈরি হয়। আপনি যেমন MD9, আপনি এটাকে ব্র্যান্ড করবেন, এই নামে একটা ব্র্যান্ড করবেন, এটা একদিনে কিন্তু আপনি বুঝতে পারবেন না। মনে করেন আমি আমি আমার নাম দিয়েছি MD রাসেল হোসাইন, এই নামে একটা করলাম। আমার নামে কিন্তু বহুত নাম আছে মানুষের, আমি কিন্তু ধরা খাবো। ঠিক আছে, আমার এখানে এমন কিছু দিতে হবে, অ্যাড করতে হবে, আগে পাশে অ্যাড করতে হবে, এইটা নাই। একটা কিছু সেন্স থাকলে পরে ওইটা ঝামেলা হয় না আশা করি। ঠিক আছে, কুষ্টিয়ার রাসেল ভাই এইটা ঠিক কইছেন। এক নামে চিনে যাবে। যাক মজা। ভাই আর কিছু বলা যায় না? কুষ্টিয়া তো এটা পপুলার, কুষ্টিয়াতে তো রাসেল একাডা অনেক আছে। না, কুষ্টিয়াতে রাসেল ভাই বলতে মনে হয় আমি না এখানে আমরা যুক্ত করতে পারি ড্যান্সার, ভাইপার, ফ্রিল্যান্সার। আচ্ছা রাসেল ভাই, আরেকটা বিষয়, কন্টেন্টের ক্ষেত্রে এখন যে কোনো প্রোডাক্টের কন্টেন্ট তৈরি করা যায়। তো এখন আমি যদি ক্লায়েন্টকে বলি যে তোমার তো কন্টেন্ট নাই তোমার পেজ, অথবা যেগুলো আছে এগুলো তোটা প্রফেশনাল না, এগুলাতে কোনো হুক নাই, তো এখন সে বলবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টেন্টটা কিভাবে করলে ভালো হয়। তাহলে আমি তার প্রোডাক্টের অনুযায়ী আমি তাকে একটা আইডিয়া দিলাম যে এইভাবে এইভাবে হবে, হইলে ভালো হবে, এটা হুক থাকে। তো এখন সে যদি বলে যে কন্টেন্ট কি তুমি তৈরি করে দিতে পারবা, অথবা আমি একটা ভিডিও দিলাম তুমি এডিট করে দিতে পারবা, তো এক্ষেত্রে তো আমি তো এডিটর না, আমি একজন মার্কেটার। এরকম প্রশ্নের সম্মুখীন আপনারা হয়েছেন কিনা, আর যদি হয়ে থাকেন তাহলে এটা কিভাবে সমাধান করছেন? আমি ভাই মেটার্স নিয়ে কাজ করি, আমি এডিটর না। আমার আমার কাজকে আমি ক্লায়েন্টকে আইডিয়া দিব, আমি ওকে ধরায় দিব, কিন্তু ওইটা তো আমি করে দেওয়ার, ওটা তো আমার না। আমি ভিডিও, আমাকে বললো যে ভাই আপনি আমাকে কন্টেন্ট করে দেন, যেহেতু আপনি বলতেছেন এরকম, আমি তো পারতেছি না, আপনি করে দেন। ওর কাজ করবোই না, শেষ, এক কথাই শেষ। ওইটার দায়িত্ব কিন্তু আমার না, করে দিব অবশ্যই, পে করো। আচ্ছা হ্যাঁ, না ওটা করা যাবে না ভাই, ওটা করা রাসেল যাবে ভাই, কিভাবে? রাসেল তুমি ভাই, আমাকে পে করো ওইটার জন্য, আমি তোমার করে দিচ্ছি। রাসেল ভাই 1 মিনিট। হ্যাঁ, আসলে উনি যে বললো কন্টেন্টের হুক নাই, তো আপনি হুক নাই কিভাবে বুঝলেন? একটা কন্টেন্ট ভালো না খারাপ আপনি বুঝলেন কিভাবে? আমাকে একটু জাস্ট অ্যান্সার দিবেন? অনেক সময় দেখা যায় অনেকে জাস্ট প্রোডাক্টটা দেখায়, হুম। কিন্তু ওটা সম্বন্ধে যে কিছু কথা যেটা আকর্ষণ করে প্রথমেই 2 থেকে 3 সেকেন্ডে যে একটা অ্যাট্রাকটিভ ব্যাপারটা আছে, ওইটা নাই। আমি জাস্ট এটা বলতে চাইছি, একটা আচ্ছা, এক্সাম্পল আর কি, একটা এক্সাম্পল দিচ্ছি আর কি এটা। না আসলে এক্সাম্পল তো সবসময় এক্সাক্ট অ্যান্সার বের করা পসিবল না। আসলে একটা কন্টেন্ট আসলে খারাপ না ভালো এইটা ডিসাইড করতে গেলে আপনাকে বিভিন্ন বেঞ্চমার্ক বলেন, বিভিন্ন হচ্ছে সেটা আপনার রিসার্চ করে, ম্যানেজার থেকে রিসার্চ করে আপনার কোথায় ল্যাক হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে ওনাকে সলিউশন দিতে হবে। এখন আপনি যদি আইসা বলেন বা ক্লায়েন্টকে যদি না, এই যে মুখস্থ বিদ্যা বলতেছি এখন, যে ভাই আপনার এই যে প্রথম অবস্থায় 3 সেকেন্ডে কোনো হুক নাই, তারপর মাঝে কোনো প্রোডাক্টের ফিচার নিয়ে বলে নাই, শেষে আপনি ছিটিয়ে দেন নাই, একটা কন্টেন্টের প্ল্যান দিয়ে দিলাম। বাট যখন আপনি একটা ক্লায়েন্টকে আপনার অ্যাড ম্যানেজার খুলে খুলে আসলে অ্যাড এর কোথায় বাউন্স করতেছে, কোথায় অডিয়েন্স কমতেছে, কোথায় বাড়তেছে, আপনি যদি এক্সাক্ট একটা দেখাতে পারেন, তখন আপনার প্রতি ক্লায়েন্টেরও ট্রাস্ট বাড়বে, ক্লায়েন্ট বুঝে যাবে যে আসলে আমার প্রথমের 20 সেকেন্ড অথবা প্রথমের 15 সেকেন্ড বা 5 সেকেন্ড ভালো আছে, বাট আমার মাঝের 5 সেকেন্ড ভালো নেই, আমার এইখানে উন্নতি করতে হবে, তারপর আমার শেষে করতে হবে। আসলে ক্যাম্পেইনের এই যে ডিভাইডেশন যেগুলা বা
এগুলা দেখে দেখে আপনাকে হচ্ছে একটা অ্যানালাইসিস করতে হবে। আপনি তো বলতে পারবেন না একটা প্রোডাক্টের আসলে প্রচারণার একটা কন্টেন্ট দেখে যে এই কন্টেন্টটা খারাপ বা এই হুকটা কাজে লাগবে না। বাট আপনি গাইড দিতে পারেন আদার্স কম্পিটিটর যারা আছে মার্কেটে, তাদেরকে ফলো আপ করে তারা কি দিতেছে, আপনার পেইন পয়েন্ট কি সলিউশন দিতেছেন, এইটা ধরে ধরে যখন আপনি একটা কন্টেন্ট, যেমন আমরা উইনিং হচ্ছে ক্যাম্পেইন বের করতে যাই, তো সেম ভাবে আপনারা যখন উইনিং কন্টেন্ট বের করতে যাবেন, ওই আপনার ব্রেকডাউন করে করে দেখতে হবে কোথায় আপনার ল্যাগ করতেছে, কোথায় কি করতেছে। তো আমরা মুখস্থ বিদ্যা আসলে করলে আসলে কোথাও কাজে না। আজকে আপনাকে একটা ক্লায়েন্ট দিল এই কন্টেন্টটা, আপনি এটা ভালো করতে পারলেন না, পরদিন বললেন ভাই আপনার কন্টেন্ট ভালো না, আপনি আবার কন্টেন্টটা দেন, মানে আবার একটা দিল, ওটাও ভালো করতে পারবেন না। আর যখন আপনি ওনাকে প্রুভলি সবকিছু দেখাতে পারবেন আপনার এথায় বাউন্স করতেছে, এথায় থেকে লোক আপনার লোক কমতেছে, তখন দেখবেন যে ক্লায়েন্টও আপনার প্রতি স্যাটিসফ্যাকশন হবে, অথবা আপনারও কিছু নলেজ আসবে এইখান থেকে। জাস্ট এইটাই আমি বললাম। রিপন ভাই একটা বিষয় বলি, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, একটা বিজ্ঞাপন দেখলাম, বুঝছেন? ওদের বিজ্ঞাপনের প্রথম 3 সেকেন্ড কি 5 সেকেন্ড কি জানেন? আমির খানের একটা ছবির সিনেমার একটা অংশ, ঠিক আছে? হেভি ইন্টারেস্টিং একটা অংশ, মানে একজন লোক স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে থামবে, আমি থামছি, আমি থেমে গেছি, ওই জিনিসটুকু দেখে আমি থামছি, ওটা আমার খুব প্রিয় একটা জিনিস, ভাল লাগছে আমার। এই যে এগুলো কিন্তু একটা হুক পয়েন্ট, অনেকে চিন্তা করে এগুলো আসলে খারাপ। আমি ইন্টারন্যাশনালি বেশ কিছু ক্লায়েন্টের কাজ করেছি, তারা এই টাইপের কিছু জিনিস দিয়ে একটা ভিডিও রেড করে, হ্যাঁ, প্রথম 3 সেকেন্ড 5 সেকেন্ড একটা ঢোকায় দেয়, তারপরে ওর প্রোডাক্টের দেয়, একটা বিজ্ঞাপন, মানে ওর প্রোডাক্ট সম্পর্কে বলছে। এই যে জিনিসগুলো কিন্তু একটা ইউনিক, আমি বেশ কিছু দেখছি এরকম, ঠিক আছে? ভাইয়া বাংলাদেশের ক্ষেত্রে আমি বেশ কয়েকটা অ্যাডে দেখছি। কারণ কি বাঙালি না ভাই, যে কোনো মানুষই মনে করেন একটা ভিডিও আপনি 5 মিনিট করলেন, একদম সব কিছু বলে ফেলছেন, কিন্তু আপনি নিজে, আমি নিজে বা আপনি নিজেই কি আপনি 5 মিনিট ধরে ভিডিও দেখবেন? জিন্দিগিতেও দেখবো না। আমরা সর্বোচ্চ 10 সেকেন্ড, যদি ইন্টারেস্টিং ফিল হয় তখন আমরা হয়তো 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বা আধা মিনিট, তারপরে বিরক্ত ধরে যাবে। ওই জন্যই কিন্তু মেটা নিজে রেফার করতেছে যে আপনার সর্বোচ্চ 45 সেকেন্ডের মধ্যে করেন, এবং প্রথম 5 সেকেন্ড 3 থেকে 5 সেকেন্ড আপনি এমন হুক পয়েন্ট দেন, কিন্তু এই হুক পয়েন্টটা আসলে আমরা ক্লায়েন্টকে বোঝাইতে পারি না অনেক সময় হুক পয়েন্ট কি, ঠিক আছে? কারণ ক্লায়েন্টরে আপনি যতই বলেন ভাই হুক পয়েন্ট কিন্তু খুঁজে পাবে না, ও মনে করবে যে হুক পয়েন্ট কি, ওর প্রোডাক্ট সম্পর্কেই বলবে, আসলে প্রোডাক্ট সম্পর্কে তো সবাই বলে, ঠিক আছে? তো এই হুক পয়েন্ট গুলো আসলে শুধু আমি বললেই হবে না, ওনাকেও কিন্তু একটু রিসার্চ করতে হবে। আর হুক পয়েন্ট কি, একজন ক্লায়েন্ট আমাকে সবসময় বলবে এইটাও কিন্তু না, আমরা অনেক সময় আমরা মার্কেটাররা সব গায়ের উপরে পেঁচায়নি, যা ভাই আমি সব করে দেবো, এগুলো করা যাবে না। একজন বিজনেসম্যান, আমি আপনি বারবার বলেই যাচ্ছি ভাই, এইগুলো ধরাই দিচ্ছি, ওকেও একটু বলতে হবে যে ভাই আপনি একটু দেখেন, এগুলো কিন্তু দরকার। আমি মনে করি এগুলোও দরকার। একজন ক্লায়েন্টকে বুঝায় দেন যে ভাই এগুলো দেখলে পরে আপনি বুঝতে পারবেন হুক পয়েন্ট কি, ঠিক আছে, মিডিলে কি যাবে, ঠিক আছে? আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, আমাদের রিলেটেড, সেও মার্কেটার, জাস্ট ওনার একটা ভিডিও দিয়ে ক্যাম্পেইন চলতো, রেজাল্ট খারাপ, পরে আমি একটা টেস্ট পারপাসে ক্যাম্পেইন চালালাম, অবস্থা খুবই খারাপ, পরে আমি ওনাকে বললাম, একটা আইডিয়া দিলাম, সুন্দর করে একটা ডক্স ফাইল করে পাঠাই দিলাম, উনি আমাকে 7টা কন্টেন্ট মেক করে দিয়েছে, ঠিক আছে? এর মধ্যে 6টা ভিডিও, একটা ইমেজ বলতে ক্যারাজল সিস্টেম একটা ইমেজ করে দিছে, ইমেজ 10টা করছে, আমি বলে দিচ্ছি 10টা ইমেজ করবেন, 10টা ইমেজে 10টা মেসেজ দিছে শর্ট করে, ঠিক আছে? ওনার প্রোডাক্টের ছবি এবং প্রত্যেকটা ইমেজে আলাদা আলাদা ছবির রিলেশন দিছে, এবং প্রত্যেকটা মেসেজ এমন ভাবে করা, কোনোটাতে অফার আছে, কোনোটাতে প্রবলেম সলভ আছে, কোনোটাতে বেনিফিট আছে, কোনোটাতে কি ইউজ কিভাবে করতে হবে, এইভাবে করে দিছে। এইগুলো কিন্তু একটা ভালো ক্লিয়ার একটা মেসেজ। উনি কি করছে, একটা ভিডিও মেক করছে 30 সেকেন্ডের, ওইখানে কিভাবে ব্যবহার করতে হবে, আর একটা করছে ইন্ট্রোডিউস, কিভাবে আমি প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করছে, আর একটা করছে কাস্টমার রিভিউ নিয়ে, আর একটা করছে প্রবলেম কিভাবে হয়, প্রবলেম সলিউশন কিভাবে হয়। এইগুলো আসলে বুঝাই দিতে হয় অনেক সময়, এইটুকু করতে পারবো, তাছাড়া মনে করেন ভিডিও তো আমি করে দিতে পারবো না।
হ্যাঁ, এই আর কি। এখন অনেকে বলতে পারেন যে ভাই ক্লায়েন্ট তো বললেও বুঝে না, ক্লায়েন্ট মনে করে কিভাবে কি করব। সেক্ষেত্রে আমাদের তো হেল্প হ্যান্ড হিসাবে চ্যাটজিপিটি আছে, বিভিন্ন এআই আছে, ওদের থেকে ক্লিয়ার একটা ইনফরমেশন নেন, নিয়ে এবার ক্লায়েন্টকে দেন। ক্লায়েন্ট এবার ওটা ভালো করে পড়ুক। আর যদি আপনার ওই রকম রেফারেন্সে কিছু থাকে, ভিডিও থাকে বা এরকম থাকে, এবার ওদেরকে প্রোভাইড করেন যে ভাই এই টাইপের করেন। এইবার এরপরে আর কোনো অপশন নাই, কিন্তু ওর তো খাওয়াই দেওয়া সম্ভব না ভাই ক্লায়েন্টকে, ভাই এইভাবে করতে হবে, ধরে ধরে তো ভিডিও করানো সম্ভব না। যারা বোঝে তারা অল্পতেই বুঝে যায়। ঠিক আছে, এই আর কি, এর ছাড়া আসলে কিছু না। এখন যারা ওই টাইপের ক্লায়েন্ট আছে